আমার মায়ের মৃত্যুর কারণ আমি নিজে। কেন দিচ্ছ তুমি? শয়তানের নিঃশ্বাস একটা মহিলা এসে এটা তার উপর প্রয়োগ করে। রিকল করতে পারে না আপনার বউ কিভাবে এটা করলো? অ্যাক্টিভ থাকে 30 মিনিটস টু 40 মিনিটস, 5-6 দিন পরে আমার মা। এটা আসলে একটা ড্রাগ। একটা নিঃশ্বাস যদি আপনার ভিতর প্রবেশ করে তখন আপনাকে যা বলবো আপনি তা করবেন। 12 বছরের মেয়েটাকে করাচ্ছিল অলরেডি। উনি ওই দিন আমার মাথায় হাত দিয়ে যে দোয়া করছে, আপনার মনে বিশ্বাস করতে পারবেন যে আল্লাহ হয়তো আমাকে এই কাজের জন্য আমাকে পার করে দিবে। যত গতি তত ক্ষতি। আস্তে ধীরে গন্তব্যে পৌঁছান, তবেই আপনি আসলে মায়ের মুখ দেখতে পাবেন। আইফোন এটা যদি চুরি হয় তাহলে আমরা কি করি? আইক্লাউড লক দিই যেন কেউ ব্যবহার করতে পারবে না, তাই তো? কিন্তু দিন শেষে এই ফোনটা খুব ইজিলি ব্যবহার হবে। কিভাবে? সার্ভার থেকে লক করা হয়। এটা লক খোলার অনলি একজন আছে, সে হলো কে? অ্যাপল নিজে। তাইলে কিভাবে আনলক হলো? আনলক অ্যাপল করছে। যারা চাকরি করে ওখানে তাদের তো প্রত্যেকের, ইঞ্জিনিয়ারিং সেকশনে যারা আছে প্রত্যেকের যার যার আইডি আছে, ইউজার আইডি। ওরা অফ দ্য রেকর্ড অফিস থেকে যখন বের হয় তখন ওরা এরকম অনলাইনের কিছু নেয়, অ্যাডভান্স ওর কাছে আগে পাঠাইতে হয় যে তুমি যে আইফোনটা কিনছো এটা হুবহু ফটোশপ দিয়ে মানি রিসিপ্ট ওইটার হুবহু করতে হয়। ওখানে জাস্ট সব কিছু সেম থাকে, মডেল নাম্বারটা চেঞ্জ করে, আইএমএ এটা চেঞ্জ করে ওর কাছে সাবমিট করে এবং বলে তুমি এটা পারবা কিনা। ও তখন চেক করে যে ওই আইডিটাও ঠিক করতে পারবে কি পারবে না। দেখে বলবে যে হ্যাঁ $150 দাও অথবা $200 পাঠাও, অ্যাডভান্স পাঠাইতে হবে। এরপর ওকে কাগজ দেওয়ার সাথে সাথে মানে উইদিন 15 মিনিটস ক্লিয়ার। এরপর ও মেসেজ দিয়ে দিবে তোমার আইফোন মানে চেক ইউর আইফোন ইজ ক্লিয়ার। আসলেই তখন কি হবে? আইফোন ক্লিয়ার। তখন এই ফোনটা এই দেশের ব্যবহার হবে না। আচ্ছা, এই ফোনটা এই দেশে চুরি হয়েছে। এই ফোনটা তখন যখন লাগেজ পার্টি ইন্ডিয়ায় যাচ্ছে সবাইকে ইন্ডিয়ায় দিয়ে দিবে, ওকে নিয়ে যাও। আবার ইন্ডিয়ায় সেম এরকম আইফোন যত চুরি হচ্ছে সব এই পার্টি নিয়ে এ পাশে চলে আসবে। আচ্ছা, তো এ পাশের চুরির মালটা ওখানে গেল, ও পাশের চুরির মালটা এখানে আসলো। মানে দুই দেশ চেঞ্জ হলো। ওই দেশের পুলিশ ওদেরটা খুঁজতেছে, পাচ্ছে না। আমার দেশের পুলিশ আমরা খুঁজতেছি, পাচ্ছি না। চুরির একটা পার্ট অ্যাপল নিজে। অ্যাপল এটা জানে না। গ্রিন রুমে কাজটা করতেছে, ওরই আইডি পাসওয়ার্ড আছে এমন কোন ইঞ্জিনিয়ার। রবিউল, এই ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা কিন্তু আপনার কাছ থেকে জানবো। আমরা দেখেছি যে আপনি এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করে থাকেন। তার আগে আমি অনুষ্ঠানটা শুরু করি। দর্শক, ঈদ মোবারক। সবাইকে ওয়েলকাম করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। পুরোটি অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন দীপ্তি, এবং আমার সঙ্গে যিনি আছেন আজকে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং অ্যাওয়ারনেস নিয়ে তিনি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন। তার পেজের নাম হচ্ছে ডিবি রবিউল। ডিবি রবিউল, আপনাকে অনেক অনেক স্বাগত এবং আপনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। আমাদের খুবই ভালো লেগেছে যে চিটাগং থেকে আপনি আমাদের স্টুডিও পর্যন্ত আজকে চলে এসেছেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার পুরো নামটা কি আসলে? নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আচ্ছা, আর পেজের নাম হচ্ছে ডিবি রবিউল। ডিবি রবিউল, সহজে যেন আমাকে খুঁজে পায় এই জন্য একটু এসইও করা। আচ্ছা, এই সব কিছু আমরা কিন্তু অনেক গল্প আছে আপনার সাথে, কিন্তু আমাদের অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী ছোট একটা ফর্মালিটিস আছে। এখানে কাট আছে, ওখানে আনকাট আছে। আমরা দুদিক থেকে আসলে প্রশ্ন পিক করতে পারবো, কিন্তু আপনি চাইলে পুরোটা আনকাট থেকেও নিতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। আমরা প্রথম প্রশ্ন যাই, কাট থেকে না আনকাট থেকে নেব? কাট। কাট। এই ডিবিরা কেন ভয় পায়? হ্যাঁ, অনেক তারকারা আসেন, তারা কিন্তু একটু ভয় থাকে, কিন্তু ডিবি যেহেতু আপনি প্রশাসনে আছেন, আপনার ভয় কিসের? আচ্ছা, যাই হোক, যেহেতু রবিউল বলেছে যে আমরা কার থেকে প্রশ্ন নিব, আগে কার থেকে নেই, শুরুটা করি। ওকে। আপনি একজন প্রশাসনিক কর্মকর্তা। ফেসবুকে সামাজিক সতর্কতামূলক কন্টেন্ট তৈরির ইচ্ছা কিভাবে তৈরি হলো? চিটাগং শহরে অনেক বড় বড় ক্রাইম হয়, সেটা ঘুরে ফিরে কিভাবে যেন আমার টিমের উপর চলে আসে, এবং তার উপর যখন আমরা এটা নিয়ে কাজ করি, এটা হয়তো খোদার রহমত, তখন আমরা এটা সলভ করে ফেলি। একটা সময় গিয়ে দেখতে পাচ্ছি শয়তানের নিঃশ্বাস, যেটা এটা নিয়ে ব্যাপক মানুষ শিকার হচ্ছে, অনেকের থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে, কিন্তু সে জানেই না যে সে কেন দিয়েছে। একটা ঘটনা বললে আপনার চোখে পানি চলে আসবে। সেটা হলো, একটা মেয়ে আমাকে বলতেছে যে আমার মায়ের মৃত্যুর কারণ আমি নিজে। তখন বলছি কেন, কি হয়েছে? বলছে আপনার ভিডিওতে আপনি যে ডেভিলস ব্রেথ নিয়ে জানালেন, এটা দেখার পরে জানলাম
যে আমার মা এই ভিকটিম হয়েছিল, ঘটনার শিকার হয়েছিল, সব স্বর্ণ টাকা পয়সা সব দিয়ে দিয়েছিল। একটা মহিলা এসে এটা তার উপর প্রয়োগ করে, তারপর আমাদের বাসায় থাকা সব দিয়ে দিয়েছে। আমরা অফিস থেকে এসে মাকে যা বকাবকি করছি, মানে কেন দিচ্ছ তুমি, কেন এত বোকা, সে এই বকাবকির মানে 5-6 দিন পরে আমার মা আর বেঁচে নাই। বলছে হয়তো আমার মায়ের মৃত্যুর কারণ মানে আমি নিজেই, আমি হয়তো এতভাবে না বকলে হইতো না, মানে সিরিয়াস মা হার্ট হয়েছে এটা। তখন আমার মনে হয়েছে যে আমার কিছু মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে যেটা আসলে মানুষ জানে না। আমি ডেভিলস ব্রেথ নিয়ে মানে প্রোগ্রামগুলি তৈরি করার আগে, ভিডিও তৈরি করার আগে ব্যাপক হারে মানুষ জানতো না, মানে আমি এটা স্বীকার করি, বাংলাদেশে ব্যাপক হারে জানতো না। এখনো অনেকে আছে এটা বিশ্বাস করে না, দূর এটা হইল নাকি নাকের পাশ দিয়ে। এটা কি আসলে, এটা কি একটা প্ররোচনা, প্রতারণা? এটা আসলে একটা ড্রাগ। আপনি তো ড্রাগের ব্যবহার অস্বীকার করতে পারবেন না। ড্রাগটার নাম স্কোপোলামিন। নাক থেকে যদি আমি 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মাঝখানে এই ড্রাগটা থাকে, ড্রাগটা অদৃশ্য। সিম্পলি একটা নিঃশ্বাস যদি আপনার ভিতর প্রবেশ করে, তাহলে যেটা হবে, আমাদের ব্রেইনের যে সেলটা যুক্তিতর্ক নিয়ে কাজ করে, আপনাকে যদি বলি আপনার ঘড়িটা খুলে দেন, আপনি তো নরমালি বলবেন যে আমার ঘড়ি কেন খুলে দেব, এই যে যুক্তি, ওই স্মেলটা নিলে আমি আসলে যা এইটা বলবে নিলে তাই করব। এই যুক্তিতর্কের সেলটা অফ হয়ে যায়। কত সময়, হয়তো 30-40 মিনিট। তখন আপনাকে যা বলবো আপনি তা করবেন। লাইক টেলিভিশন, আমি রিমোট দিয়ে বলতেছি নিউজ টেলিভিশন, গানের টেলিভিশন, অমুক চ্যানেল তমুক চ্যানেল, ওরকম হয়ে যাবে। তখন মনে হয়েছে মানুষ এটা শিকার হচ্ছে কিন্তু জানেই না। তা আমার ওইটা তো অবশ্যই কোনো একজন মানুষ আসলে এটা করছে, অনেকেই করছিল, কিন্তু মানুষ শিকার হচ্ছে, কিন্তু কি দ্বারা এটা হচ্ছে কেউ জানে না। তখন আমার মনে হয়েছে এটা প্রচার করা উচিত। প্রচার করলে তখন মানুষ এটা জানতে পারবে, তখন হয়তো এটার থেকে অ্যাওয়ার থাকবে। আমি কিন্তু কোনো কিছু তৈরি করলে শেষের দিকে এটাও বলে দেই কি করলে এটা থেকে আপনি সাবধান থাকতে পারবেন, এটাকে এড়িয়ে চলতে পারবেন। এটা তো মারাত্মক আকার। আমি আসলে এইভাবে জানতাম না। আমি আমার পরিচিতের কাছ থেকে শুনেছি তার ওয়াইফ আর কি কোনো এক ব্যক্তিকে তার আর কি টাকা পয়সা যা ছিল মিনিমাম 6-7 লাখ টাকা দিয়ে দিয়েছে। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনার বউ কিভাবে এটা করলো, বললো আমি জানি না। তো এখন আপনার এই কথা শুনে মনে হচ্ছিল এটাও কি ডেভিলস ব্রেথ টাইপের কোনো কিছু কিনা, মানে একটা ড্রাগ এনে কেউ আপনার সামনে একটু দিলে সেই স্মেলটা নিলেই আমি আসলে যা বলবে আমি তাই করব। নিলে জাস্ট কন্ট্রোলে চলে যাবে, যা বলবে তা শুনবে। ও মাই গড। এটার জন্য আপনাকে ভয়ভীতি দেখানোর দরকার নাই, চাকু ধরার দরকার নেই, পিস্তল ধরার দরকার নেই, এই ছিনতাই যেই স্টাইল কিচ্ছু দরকার নেই, একদম সিভিলাইজড। আপনাকে একটু কোনো উপায়ে যদি একটু নিঃশ্বাস দিতে পারি, কলম থাকলে ধরেন আপনাকে একটা কলম গিফট করলাম, কলম দিয়ে লেখার সময় দেখেন তো কলমের মাথাটা নাকের কাছাকাছি আসে না, ওয়ান টাইম সি কাজ করে ওই স্মেলটা নাকি এইটা অ্যাক্টিভ থাকে? লংজিভিটি কতদিন থাকে? অ্যাক্টিভ থাকে 30 মিনিটস টু 40 মিনিটস। আচ্ছা, এরপরে এই জিনিসটা আবার ঠিক হয়ে যায়। যার উপর প্রয়োগ হয়েছে সে আবার কিন্তু স্বাভাবিক হয়। ওকে, তখন সে বোকা মনে থাকে, মানে আমি কেন দিলাম, আসলে ও নিজেও তো জানে না। রিকল করতে পারে না এরকম কিছু? রিকল করতে পারে, হ্যাঁ আমার থেকে নিয়ে গেছে, আমি সব দিছি, হ্যাঁ আমি সব দিয়ে দিলাম ওকে। মানে তখন তো সে ওই চাপে থাকে যে আমি তো দিয়ে দিছি, যে আমি তো এখন দোষী, যে যেটা আমি বললেন দিয়ে দিলাম, কিন্তু মেয়ে মাকে বকেছে, কেন দিয়ে দিলাম ওই কোশ্চেন তো তার আসলে কেন দিয়ে দিলাম ওটা তো জানে না। অত পর্যন্ত তো ফ্যামিলির প্রেসারে সেই মানুষটা শেষ একদম। রাইট, এই সেটাই বলছিলাম যে এই মায়ের কথা যে মেয়ে বলছে যে হয়তো আমার মায়ের মৃত্যুর কারণ আমি নিজেই, তো ধর্মীয় দৃষ্টিকোণ আলাদা, কিন্তু তার অনুভূতি এটা। তখন মনে হয়েছে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে কিছু জিনিস আমি জানাই, মানুষে অ্যাওয়ার থাকে। এবং সেই জায়গাতে আপনি আর কি বলবো, আপনি চূড়ান্ত লেভেলে আপনি সফল, যে আপনার ফেসবুক পেজের ফলোয়ার কত 2.6 মিলিয়ন ফলোয়ার্স আছে আপনার। মানে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, অনেক কিছু জানবার আছে রবিউল আপনার কাছ থেকে। আমরা কি কার্ড থেকে নিব না কার্ড থেকে নেব? এই রবিউল ভয় পাচ্ছে কেন? আচ্ছা, কার্ড থেকে তুলি। আপনার কাজের মধ্যে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনাকে ব্যক্তিগতভাবে খুব প্রভাবিত করেছে? প্রভাবিত হন না, যে ইমোশনালি প্রভাবিত হন, কিংবা আপনার কাছে নেতিবাচক ভাবে ওই ব্যাপারটা অনেক প্রভাব রেখেছে, কিংবা ভালো লাগারও জায়গা থাকে, এরকম কোনো? এরকম আমি বলি, আমি একসময় বন্দর থানায় কর্মরত ছিলাম, চট্টগ্রামের বন্দর থানায়। তো একজনের মেয়ে হারিয়ে গেছে, ওর একটাই মেয়ে, সন্তানাদি বলতে একটাই মেয়ে, ও মেয়েটার বয়স তখন 12 বছর। ও যেই বাসায় ভাড়া থাকে, গরিব মানুষ, এক রুমের ভিতরেই সব,
পাশের রুমে একটা কাপল ভাড়া থাকতো। একদিন তার মা কর্মস্থল থেকে এসে দেখতেছে যে মেয়েটা নাই। ওকে মেয়ে নাই, হয়তো কোথাও গেছে, কিন্তু দেখতেছে পাশের বাসার ওই কাপলটাও নেই। তো সন্দেহ একটু হচ্ছে, তাহলে হয়তো একসাথে বেড়াইতে গেছে, রাত হয়ে যায় আসে না, সকাল হয়ে যায় আসে না। গরিব মানুষ থানা পর্যন্ত আসতে এতটুকু হয়তো বুদ্ধিও থাকে না অনেক সময়। তারপর কেউ না কেউ বলছে যে হ্যাঁ থানায় যাও। যে বলছে সে হয়তো এটাও বলে দিচ্ছে যে থানায় যাও, ওখানে রবিউলের কাছে যাবা, ও এইসব কাজ ভালো বুঝে, ভালো করে। ওকে, তারপরে আসছে, সে জিডি করছে, জিডি করার পর আমার কাছে। এখন ওটা নিয়ে আমি ঘাটতেছিলাম, ঘাটতে ফাইনালি মেয়েটাকে পেলাম। 12 বছরের মেয়েটাকে নিয়ে ওই লোকটা 2 দিন পর উদ্ধার করছে। আমি পতিতাবৃত্তি করাচ্ছিল অলরেডি 2 days। উদ্ধার করলাম, আসামি ধরে নিয়ে আসলাম, তারপরে তাদেরকে মামলা দেওয়া হলো। ওই মাটা যখন মেয়েটাকে বুঝে নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, সে তার এই যে শাড়ির ইয়ের থেকে মোড়ানো কতগুলি টাকা, তো 100 টাকা, 50 টাকা, 20 টাকা, অনেকগুলো এরকম মোড়ানো, সে আমাকে এটা দিচ্ছে। আমি বলছি এটা কি? বলছে টাকা। বলছে এটা গত 1 সপ্তাহ ধরে এটা আমি রোজগার করছি, এটা পুরোটাই আপনার জন্য আনছি। আমি বলছি কি জন্য? আপনার থেকে কেউ কি টাকা দাবি করছে? কয় না, কিন্তু আমি আপনাকে দিচ্ছি। বলছে আমার মেয়ে এইভাবে যে আমি ফেরত পাবো, ওর মানে ওর হাজবেন্ড নাই, ওর সম্বল মেয়ে ছাড়া কিচ্ছু নেই। তাকে এই টাকা দিয়ে আমি কোনো একটা বাজার কিনে দিব, এতটুকু টাকাও নাই। কিন্তু সে তার অবস্থান থেকে আমি সর্বোচ্চটুকু আমি রবিউল ভাইকে দিচ্ছি। সে আমার ওনাকে নিয়ে আমি বাজারে, জাস্ট থানার একটু পাশেই বাজারে গিয়ে ওখান থেকে অনেকগুলো ফল ফ্রুটস এগুলো কিনে দিলাম যে মেয়েটাকে নিয়ে বাসায় যান, পুলিশকে কখনো টাকা দিবেন আর এটা নিয়ে যান, আপনার মেয়ে আসলে মানে শারীরিকভাবে অ্যাফেক্টেড, আবার আগামীকাল হসপিটালে যেতে হবে এটা পরীক্ষার জন্য। উনি ওই দিন আমার মাথায় হাত দিয়ে, মানে আমার মনে হয়েছে যে দোয়া করছে। আমার ওই দিন মনে হচ্ছে হ্যাঁ, আমার 10 বছরের হয়তো যদি কোনো অপরাধ থেকে থাকে, কোনো কিছু থেকে থাকে, আল্লাহ এটা মাফ করে দিছে। কিছু জিনিস অনুভূতি একদম আত্মিক, এটা মনে হয় যে সরাসরি ওই ওপার থেকে খোদার কানেকশন এখানে আসে। এই প্রাপ্তিটা অন্যরকম। এরকম প্রভাবিত হয়েছি অনেক আর কি, অনেক ভালোবেসে সে হয়তো ওই মোড়ানো টাকাটা অনেক ভালোবেসে, এটাই তার কাছে সর্বোচ্চ উপহার ছিল যে যে রবিউল ভাইকে দেয়া যায়, যে এটা উনি কেউ নাই, ওই মেয়ে ছাড়া তার কেউ নাই। আর ওটুকু গত 1 সপ্তাহ ধরে হয়তো সে রোজগার করছে, সেই সবটুকু সে রবিউল ভাইকে দিই। খুব ভালো লাগে না যে এরকম কিছু যখন মানুষ আর কি, এর পরে তো আর কোনো চাওয়ার প্রত্যাশা থাকার কথা না আর কি, এটাই তো সর্বোচ্চ। আপনাকে আমি বলি, আপনার সামনে যদি 1 গাদা টাকা দেয়া যায়, আই ডোন্ট নো অনুভূতিটা কেমন, কিন্তু এরকম কিছু অনুভূতি আপনি পাবেন এই সার্ভিসে এসে। এটা কিন্তু সার্ভিস, নট জব। সার্ভিস মানে জেনুইন সার্ভিস, সেবা। এখান থেকে কিছু জিনিস আপনি নিয়ে যেতে পারবেন, আপনার মনে বিশ্বাস করতে পারবেন যে আল্লাহ হয়তো আমাকে এই কাজের জন্য আমাকে পার করে দিবে। এরকম কিছু কাজ, এরকম কিছু অনুভূতি আপনি পাবেন। আপনাকে আইডল মনে করা অবশ্যই যায়, হ্যাঁ, তো আপনাকে দেখে যদি আরেকজন একটু ঠিক হতো। এবং অনেকেই আছে, আপনারা একটু যারা ভালো কাজ করে তাদেরকে প্রচার করেন, দেখবেন যে 2-1 জন হাতের 5 আঙ্গুল যেমন সমান না, 2-1 জন একটু 19 করে থাকলেও তারা এই জিনিস দ্বারা প্রভাবিত হবে যে না, আমি আই শুড ডু দিস। কতদিন আছেন এই প্রফেশনে? 10 বছর হবে আমি এই পেশায় আছি। এবং শুরু থেকে তো আপনার পোস্টিং কি চিটাগং ছিল? হ্যাঁ, শুরু থেকে, প্রথম দিন থেকে পোস্টিং আমার। আপনার কি জন্মস্থান কোথায়? পড়াশোনা বেড়ে ওঠা? পাবনায়। আর পড়াশোনা পাবনা এডওয়ার্ড কলেজ, পরে ঢাকা কলেজ। আচ্ছা, তারপরে চাকরি হয়, তখন ঢাকা কলেজে মাস্টার্স স্টুডেন্ট রানিং। চাকরি হওয়ার পরে তারপরে 1 বছর সারদা, দেন চিটাগং। যাই হোক, আমি একটু বলে রাখি, ডিবি রবিউল হচ্ছে আমার ব্যাচম্যান, 0204 ব্যাচের আমরা। তো আমি সেখানে দেখতাম গ্রুপে যে আপনার বিভিন্ন কাজ, আপনাকে সবাই ইউজ করছে, বিভিন্ন হেল্পের জন্য আপনি এগিয়ে আসতেন। তো ওই জায়গাটা আসলে আমাকে খুব আসলে একটু ভাবায় যে না, একে নিয়ে আমাদের কাজ করতে হবে, আমরা তাকে একটা চমৎকার শো করতে চাই এবং সবাইকে জানাতে চাই। সেই জায়গা থেকে আসলে আমি খুবই গ্রেটফুল যে আমার ব্যাচের একটা বন্ধু একটা ভালো দায়িত্বে আছে এবং মানবিক কাজ করছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপনার কন্টেন্ট তৈরিতে বিহাইন্ড দ্য সিন সম্পর্কে জানতে চাই। আপনি বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন, এই কন্টেন্টগুলো আসলে একটু বিহাইন্ড দ্য সিন, একটু আমাদের একটু গল্প শোনান যে একদিনেই
তৈরি করছেন অনেক কন্টেন্ট, আবার অনেক কন্টেন্ট দেখলাম যে রোজার মধ্যে সবাইকে ইফতার বিতরণের একটা ব্যাপার থাকে, এবং মোবাইল যেটা বললেন হারিয়ে গেলে চুরি হয়ে গেলে কি করব, এবং আরো মজার মজার কন্টেন্ট হচ্ছে বাসের মধ্যে দাঁড়িয়ে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করেন। হ্যাঁ, তো এই আশেপাশের মানুষগুলো কি আশেপাশের মানুষই থাকে নাকি আপনার পরিচিত জনদের বসে বসে সেটা তৈরি করেন? বিহাইন্ড দ্য সিন আমার সাথে সবগুলি জিনিস আমি শুরুর দিকে যেটা করতাম, আমি আমার চেয়ারে বসে শুধু কথা বলতাম, বলে বোঝানোর চেষ্টা করতাম। এতে করে দেখলাম যে মানুষ হয়তো কমপ্লিট জিনিসটা বুঝতে পারতেছে না, পরিবেশের ফিলটা পাচ্ছে না আসলে। একটা যে কোনো জিনিস ভিজুয়াল যেটা ইন্টারাকশন, ভিজুয়াল ইন্টারাকশনটা হচ্ছে না। তখন আমার মনে হয়েছে যে না, এটা আরেকটু যেভাবে ঘটে, কারণ আমরা দেখি, আমরা ওগুলো ফেস করি, আমরা ওদেরকে দেখা যাচ্ছে ওই পেশাগত কারণে ধরতে হয়, যা ঘটে ওইটা যদি একটু ওরকম করে ভিজুয়াল ইন্টারাকশন করি তাহলে হয়তো আরো মানুষের কাছে মেসেজটা পৌঁছাবে। হ্যাঁ, তখন আমার মনে হয়েছে যে অনেক বাস আটক থাকে অফিসের পাশেই, অফিসের ভিতরে আমাদের বিশাল কম্পাউন্ড, আটক বাস, ওই জাস্ট ওই বাসের ভিতরে উঠে গিয়েই ভেরি সিম্পল ব্যাপার, যেটা এই যে অজ্ঞান পার্টি করে, আপনার পাশে বসলো যাত্রী, কথা বলতে বলতে একটু কিছু খান, এই যে বিস্কিট টিস্কিট কিছু একটা খাইয়ে দিল, ও নিজেও কিন্তু খাচ্ছে, ও ভালো সাইড থেকে খাচ্ছে, খারাপ সাইড থেকে একটা খাওয়াই দেওয়ার পরেই দেখা যাচ্ছে ও অজ্ঞান হয়ে যাচ্ছে, বা একটু পানি, অজ্ঞান হয়ে যাচ্ছে, তারপরে সব নিয়ে যাচ্ছে। এখন ওই যে অজ্ঞান যে হইলো, ওটা তো একটা ক্যারেক্টার, আমার ভিজুয়াল করার জন্য তো একজনকে দরকার হয়েছে। এখন যেটা হয়, বাসগুলির সাথে বাসের নিরাপত্তার বাসের লোকই থাকে, ওকেই বলি যে তুমি একটু এটা করো, ওরা খুব আগ্রহী, হ্যাঁ স্যার আপনার ভিডিওতে দেখি, আপনার ভিডিওতে তাহলে কি আমাকে মানুষ দেখতে পাবে, ওরা খুব মানে তাদেরকে তো দেখানো হবে সেই ভিডিওতে, রাইট, খুব হাইলি উচ্ছ্বাস ফিল করে ওরা যে আমার ভিডিওতে আসতে পারবে, ওকে যে অনেক মানুষ দেখবে, ওরে বাবা, ওটা ওদের কাছে অনেক বড় পাওয়া, বিরাট জিনিস। হয়তো ওই বাসটা যদি 5 দিন থাকে, আমার পরের দিন তার সাথে আবার দেখা হচ্ছে, ভিডিওটা আমি আপলোড দিয়েছি, অনেক মানুষ দেখেছে, হয়তো রাতারাতি 10 মিলিয়ন মানুষ দেখেছে, পরের দিন সকালে এসে স্যার আমি তো একদম মানে ভাইরাল হয়ে গেছি, আমার সব আত্মীয় স্বজন সব আমারে পাঠাচ্ছে এগুলা। ওরা শুধু খুশি হয় এভাবেই না, আমি ওদেরকে আবার কিছু চা নাস্তা করার জন্য কিছু একটা দিই, এতে করে ওরা এটা খুব খুশি থাকে। এবং এমনও হয় যে পরের দিন আমি কবে শুট করব, পরের কন্টেন্টে কবে কাস্টিং করবেন সেটাও জেনে রাখবেন। হ্যাঁ, এমন হয় আমার অফিসে অনেক লোক আসে যে আমার সাথে একটা ছবি তুলেন, কখনো সময় পেলে আমার সাথে একটা ছবিটা একটু পোস্ট করবেন। আমি কেন পোস্ট করলে লাভ কি, কোনো অ্যাটলিস্ট এই যে আপনাকে সবাই ভালোবাসে, আপনার সাথে আমার পরিচয় আছে, সেটা আপনার আইডি থেকে দেখতে পারলো, এটা কিন্তু বিরাট ব্যাপার হবে। কিন্তু আপনার প্রশাসন থেকে কোনো বাধা আসে না যে এরকম করা যাবে না, কন্টেন্ট ক্রিয়েট করা যাবে না, এই ধরনের কোনো বাধা এসেছিল কিনা, কিংবা ওটা ওভারকাম করেছেন কিনা? এরকম আসে নাই। আমাদের কমিউনিটি পুলিশিং একটা আইডিয়া আছে, জানেন মনে হয়, বিট পুলিশিং বা কমিউনিটি পুলিশিং, এটা ধারণাটা মূল জিনিসই হলো মানে কানেক্ট টু দ্য পিপল। আপনি জনগণের দোরগোড়ায় পর্যন্ত যাবেন, ওর সাথে আপনি কানেকশনে থাকবেন, সমাজে কি ঘটছে বা সে কি জানাতে চাচ্ছে আপনি সহজেই 1 to 1 জানতে পারবেন। একদম আপনি দেখবেন দরজায় দরজায় লাগানো আছে না কমিউনিটি পুলিশিং এরিয়া, যে এটা বিট অফিসার অমুক নাম্বার এত, এটার মানে কি কোনো কিছু ঘটলে যেন দ্রুত সে জানাইতে পারে, বা আমিও যেন তাদেরকে একটা বার্তা জানাতে আপনি তো পারি। সেটাই করছেন। এই কমিউনিটি পুলিশিং এর ব্যাপারটাই এইটা আমার যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, থানার অফিসারদের হয়তো 20টা অংশ ভাগ করে একটা একটা করে দেয়া হয়, আমার এই মেসেজটা হচ্ছে বাঙালি কমিউনিটি একদম ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছে যাচ্ছে, মানে শুধু একটা থানার এরিয়ার মধ্যে এরকম না, এটা ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছে যাচ্ছে। রিসেন্ট আমার ওয়াল খেয়াল করলে হয়তো দেখবেন আমি 3টা মোটরসাইকেল উদ্ধার করেছি, এবং ঢাকা আমার সাথে যৌথ অভিযান করেছি, ঢাকা 4টা নিয়ে এসছে, আমরা 3টা, টোটাল 7টা মোটরসাইকেল উদ্ধার করেছি, সবগুলো শুধু আমার কন্টেন্ট দিয়ে উদ্ধার করেছি। একটু ফুটেজ পাওয়া গেছে যে ডেভিস ব্রেথ দিয়ে বাইক রাইড শেয়ারিং করে ওদের বাইকগুলো নিয়ে চলে যাচ্ছে। একটা জায়গা থেকে ফুটেজ সংগ্রহ করে আমি শুধু আমার ভিডিওতে দিয়েছি যে আপনারা কাইন্ডলি একটু শেয়ার করেন, এই ব্যক্তি কে জানতে চাই, আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই, সে করতেছে, বাইকগুলো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ভিডিওর শেষের দিকে বলেছিলাম অন্তত কোটি মানুষ দেখে এরকম ব্যবস্থা করেন, ওটা প্রায় 1,70,00,000 মানুষ দেখছে। এবং আমি পরের দিন সকালেই আমরা ওর নাম ঠিকানা ডিটেইল সহ মানুষ আমাকে পাঠাচ্ছে। এটা ধরেন বিশাল, এটা এভাবে যদি না হতো তাহলে হয়তো ওকে আমরা আজও পেতাম না, প্রতিদিন নতুন নতুন মানুষের মোটরসাইকেল নিয়ে যেত। এটা কি ধরতে পেরেছেন যারা এই মেডিসিনটা আসলে সরবরাহ করে, কিংবা এই মেডিসিনটা কিভাবে আসলে? আমরা এই যে যারা প্রয়োগ করছে এবং নিয়ে যাচ্ছিল এদেরকে ধরেছি। বাইক ধরেন 7টা বাইক উদ্ধার করেছি,
আর ও কথা সবসময় এলোমেলো। একবার বলে যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার একজন দেয়, আবার আখাউড়ায় যাওয়ার পরে বলতেছে না এটা গুলিস্তানের একজন দেয়, একটা মহিলা দেয়। আবার ঢাকার টিম যখন গুলিস্তানে এসে পৌঁছে গেছে তখন বলছে নো এখান থেকেও দেয় না, আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকেই দেয়। এলোমেলো। ফাইনালি আমরা মানে ড্রাগসটা হাতে পাইনি। আপনি যেটা বলছিলেন যে মোটরসাইকেল উদ্ধার করলেন, তো এর এখন তো আমাদের দেশে এখন কি বলবো যে ছিনতাইটা অনেক বেড়ে গেছে। সবাই হচ্ছে দেশের বাড়ি যাচ্ছে, বাস, ট্রেন, লঞ্চ, যেখানে আর কি সব ধরনের বাহনে সবাই আছে। তো সচেতনতা বৃদ্ধি করতে আমাদের কি প্রয়োজন? আমার যেটা মনে হয় এই চাঁদ রাতে যতটা না ছিনতাই ইস্যু মানুষকে এফেক্ট করবে, তার থেকে বেশি এফেক্ট করবে মোটরসাইকেল নিজেই। এই সময় দেখবেন যে মানুষের এত হুড়োহুড়ি, এত তাড়াতাড়ি মানে সবকিছু করতে চায় বাইক রাইডিংয়ে। আপনি যদি একটু পিছনের পরিসংখ্যানের দিকে তাকান, প্রতিটা ঈদে দেখা যায় যে মোটরসাইকেল নিয়ে 300, 400, 250 এতজন মানুষ মারা গেছে। আপনি পঙ্গু হাসপাতালে একবার গিয়ে দেখেন, ওখানে 90% মানুষ শুধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে তাদের পা নাই বা রড টানানো শুয়ে আছে। এটি সবচেয়ে বেশি হয় হলো ঈদের মধ্যে। ঈদের রাস্তায় ছিনতাই হওয়ার সম্ভাবনা খুব কম। কেন? প্রচুর লোক থাকে, প্রচুর লোকের মধ্যে একটা ছিনতাইকারী এসে হয়তো ছিনতাই চেষ্টা কমই হবে। কিন্তু এখানে যেটা ঘটবে সেটা মোটরসাইকেল ওভার স্পিড ড্রাইভ করতে গিয়ে আপনি হয়তো যেখানে ফিরতে চাচ্ছেন মায়ের কাছে, স্বপ্ন বাড়ি যাবে, তাই তো? হয়তো মাকে পাওয়ার আগেই কোনো কিছু ঘটে না যাক। মানে ড্রাইভ সেফলি। যত একটা বাংলায় কথা আছে, মানে যত গতি তত ক্ষতি। গতিটা একটু আস্তেই রাখেন, আস্তে ধীরে গন্তব্যে পৌঁছান, তবেই আপনি আসলে মায়ের মুখ দেখতে পাবেন যে কারণে যাচ্ছেন। এটা আসলে আমার মনে হয় শুধু বাইক রাইডার না, সেটা হচ্ছে বাসের যারা ড্রাইভার আছেন আর কি, যারা যারা বাহন চালান প্রত্যেকের জন্যই প্রযোজ্য। কিন্তু বাইকে হচ্ছে বেশি অ্যাক্সিডেন্ট হয়, সেজন্য আপনি এই কথাটা বললেন। বাইকটা একদম কোনো তো ওর আবরণ নাই, ডিরেক্ট যা কিছু আঘাত করবে আপনার সরাসরি শরীরে। অন্য সব গাড়ির একটা আবরণ আছে, ওইটা ভেঙে এসে তারপরে আঘাতটা লাগতে হবে। তো বাইকটা এটারে ধরেন ভেহিকেলগুলোর একটা নেকেড ভার্সন, কিছুই নাই, সরাসরি গায়ে লাগে। যার কারণে আমি স্পেশাল বাইক রাইডার, মানে আমি নিজেও তো বাইক রাইডার, আমি এটা বুঝি। আপনি যদি পড়েন তাহলে আপনার হাঁটু, আপনার হাত, আপনার মাথা, এইখানে আমি শুধু চেষ্টা করি হলো কিছু ভালো মানুষকে প্রমোট করার জন্য যারা ভালো কাজ করছে, আর কিছু ধরেন আমার এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস বার্তা, এগুলো দেওয়ার চেষ্টা করি। আমরা সেটা দেখতে পাচ্ছি এবং প্রতিনিয়ত আপনার ভিডিও কন্টেন্ট দেখে আমরা আসলে খুবই উপকৃত। রবিউল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। অনেক অনেক শুভকামনা আপনার জন্য থাকবে এবং আপনি ভালো ভালো কাজগুলো আমাদের দিবেন, আমাদের মেসেজ দিবেন যে আমরা কিভাবে কি করলে আসলে আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, আমরা বিভিন্ন প্রতারণা থেকে আমরা দূরে থাকতে পারবো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। আর দর্শকদের জন্য যদি কিছু বলতে চান? আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটা সর্বশেষ বার্তা, যেটা একদম লেটেস্ট ঘটে যাচ্ছে সেটা নিয়ে বলি। অপরিচিত অনেক মহিলারা বাসার আশপাশে আসছে, রোজাকে কেন্দ্র করে জাকাত ফিতরার জন্য অনেকেই আসে ডোর টু ডোর। যখনই বাড়ির কর্ত্রী বা গৃহিণী অন্য কাজে একটু বিজি হয়ে যাচ্ছে, তখনই ছোট বেবিটা কিন্তু একটা মানে বিপদের মুখে পড়ছে। সম্প্রতি ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা, জাস্ট এরকম জাকাত ফিতরার জন্য আসছে, এক ফাঁকে সে জাস্ট তার কিচেনে গেছে, আসার পরে দেখতেছে ওই মহিলাটা নাই, বাচ্চাটাও নেই। পরে ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। অপরিচিত কেউ যদি আসে তার সাথে কথা বলেন, ডিল আপনি শেষ করে তাকে বিদায় দেন, দরজা ক্লোজ করেন। আপনার হারিয়ে যেতে পারে আপনার এই কলিজার টুকরা সন্তান। সবাই ভালো থাকবেন, সবার ঈদ অনেক সুন্দর কাটুক। দর্শক, কাট অ্যান্ড কাট আজ এই পর্যন্ত। দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।